সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন সেমিনারে। আমি শুরুতে একটু বলে রাখি, আজকের সেমিনারে আমাদের আসির ভাই আমাদের সাথে যুক্ত আছে। তো যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, সবাইকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু এই লাইভ সেশনটি হচ্ছে ফেসবুকেও টেলিকাস্ট হচ্ছে। তো যারা আমাদের সাথে জুমে যুক্ত আছেন, পাশাপাশি ফেসবুকে যারা যুক্ত আছেন, তারা তাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। আশা করি আজকের যে সেমিনার, আমরা যেটা চেষ্টা করব, যারা এসএসসি পরবর্তী সময়টা কিভাবে তারা কাজে লাগাবে, পাশাপাশি যারা সেরা কলেজে ভর্তি হতে চায়, স্পেশালি নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এবং এই সময়টাতে তাদের ইন্টারমিডিয়েট লাইফ সামনে যখন ইন্টারে উঠবে, তখন কিভাবে তারা সায়েন্সের বিষয়গুলো কিভাবে পড়বে, এর জন্য আমরা এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন নিয়েও কথা বলবো। আমাদের যে কোর্সটি আছে সেটি নিয়ে কথা বলবো। তো আমার মনে হয় আসিফ ভাই আমাদের সাথে এখন কথা বলতে পারবে। টেকনিক্যাল জি যে ভাইয়া। সমস্যা হয়েছিল সেটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আহ, আপনি শুরু করতে পারেন। জি ভাইয়া, ধন্যবাদ। তো প্রথমে হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই। যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা আছো, ইতিমধ্যেই তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা জানি যে সামনে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে, এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর পরে কিন্তু আলটিমেটলি তোমাদের এসএসসি পরীক্ষার যে পথ চলা বা পথযাত্রা সেটার কিন্তু একটা সমাপ্তি চলে আসছে। তো এখন মেইনলি তোমাদের ক্ষেত্রে যে ইস্যুটা, সেটা হচ্ছে এসএসসি পরবর্তী সময়টা আসলে আমরা কিভাবে কাজে লাগাবো, তাই তো? এখন এসএসসি পরবর্তী সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এই বিষয়ে আর কি আমরা কথাবার্তাগুলো বলবো। তো তোমাদের ভিতর একটা কোশ্চেন মনে আসতেই পারে যে কিভাবে তোমরা এই সামনের দিনগুলো অতিবাহিত করবে। অবভিয়াসলি এসএসসি পরীক্ষা একটা বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষাটাতে আহ নিশ্চয়ই তোমাদের অনেক ক্লান্তি, শ্রান্তি ছিল, অনেক অবসাদ গেছে, নিশ্চয়ই ছোট্ট কাঁধে অনেক চাপ গিয়েছে তোমাদের। তো আসলে চাপ থাকতেই পারে, জীবনে চাপ আসবেই। তো এই দীর্ঘ যেহেতু 2-3 মাস তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, 2-3 মাস পরীক্ষার পর তোমরা চাইলে ছোট্ট একটা ব্রেক নিতেই পারো। বাট ব্রেকের পরেই কিন্তু তোমাদের বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু সামনে মূল যে লক্ষ্য সেটা কি বলতো? একটা ভালো কলেজে ভর্তি হওয়া, এবং এইচএসসি বা ইন্টারমিডিয়েট লাইফে তুমি যেন একটা সুন্দর পথ চলায় সামিল হতে পারো, সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা। আচ্ছা, এখন তাহলে তোমার মেইন টার্গেট হচ্ছে একটা ভালো কলেজে ভর্তি হওয়া এবং এইচএসসি লাইফটা যেন তুমি স্মুথলি পাস করতে পারো, সেই বিষয়টার দিকে নজর দেওয়া। আচ্ছা, ভাইয়ার ওইখানে মনে হয় একটু টেকনিক্যালি সমস্যা হয়েছে। ভাইয়া শীঘ্রই আবার আসতেছে ইনশাল্লাহ। সবাই আমরা একটু যুক্ত থাকি। আচ্ছা, তো আসলে দুঃখিত, একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো এই কারণে আমি একান্তভাবে দুঃখ প্রকাশ করতেছি। এখন কথা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা বলতেছিলাম, যে তোমাদের তো সামনে মেইন টার্গেট হচ্ছে এইচএসসি তে কিভাবে তুমি একটা স্মুথলি পড়াশোনাটা চালাবা, এবং আলটিমেটলি সকল স্টুডেন্ট, সকল বাবা মারই একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে তার সন্তান হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। কারোর জন্য সেই স্বপ্নের ইউনিভার্সিটিতে হয়তো বুয়েট, কারোর জন্য হয়তো যে কোনো ধরনের সরকারি মেডিকেল, কারোর জন্য হয়তো ঢাকা ভার্সিটি বা অন্যান্য আরো আরো পাবলিক ইউনিভার্সিটি। এখন তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমাকে কিন্তু সবার আগে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে হবে। আর এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু তোমাকে একটা ভালো কলেজে আগে ভর্তি হতে হবে, ঠিক আছে? আর তোমরা দেখে থাকবে যে তোমাদের বন্ধুরা বা ম্যাক্সিমাম এসএসসি পরীক্ষার্থীদেরই স্বপ্ন থাকে যে তারা এসএসসি পাশ করে দেশ সেরা কলেজ, বিশেষ করে ছেলেরা নটরডেম কলেজের প্রতি তাদের একটা তীব্র আকর্ষণ থাকে। আর মেয়েদের ক্ষেত্রে সেই আকর্ষণটা দেখা যায় হলিক্রস কলেজের ক্ষেত্রে। কেন আসলে নটরডেম কলেজ বা হলিক্রস কলেজের মতো কলেজগুলো আসলে মুখ্য মানে তোমাদের ইন্টারেস্টের কারণ, অনেকেই তোমরা হয়তো জানো, অনেকেই হয়তো সেভাবে আইডিয়া নাই।
আসলে এই কলেজগুলোর যে সুশৃঙ্খল পরিবেশ বা সিস্টেম, সেই সিস্টেমের কারণেই কিন্তু দেখা যায় যে প্রতি বছর এই কলেজগুলো থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে, ভালো ভালো ইনস্টিটিউশনে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে সবারই কিন্তু সবাই কিন্তু চাবে সেই কলেজগুলোতে ভর্তি হতে, বাট প্রতিযোগিতা, অসংখ্য প্রতিযোগীর মাঝে তোমাকে কিন্তু বিজয়ী হতে হবে। তীব্র প্রতিযোগিতার মাঝেও কিন্তু তোমাকে তোমার নিজের অবস্থানকে পোক্ত করে সেই আসনটাকে ছিনিয়ে নিতে হবে। তো এই ব্যাপারটা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এসএসসির পরবর্তীতে তোমাদের জন্য যে সময়টা আছে, যে 2 মাস বা 2.5 মাসের মতো গ্যাপ আছে, এই সময়টা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। আরেকটা কথা একটু বলি, তোমরা ইতিমধ্যে হচ্ছে স্লাইডে বিগত বছরে কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই ব্যাপারটা দেখতে পাচ্ছ। এখানে যদি আমি একটু ফোকাস করি যে আবেদন যোগ্যতা হচ্ছে নটরডেম কলেজের ক্ষেত্রে তোমার হায়ার ম্যাথ সহ জিপিএ 5 থাকতে হবে। অর্থাৎ শুধু কিন্তু জিপিএ 5 থাকতে হবে না, হায়ার ম্যাথেও কিন্তু A+ থাকতে হবে। আর হলি ক্রস কলেজের ক্ষেত্রে সেই ব্যাপারটা আরেকটু কঠিন, জিপিএ 5 তো থাকতেই হবে, সাথে হায়ার ম্যাথ এবং বায়োলজিতেও কিন্তু A+টা তোমার থাকতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে পূর্ণমান এবং সময়ের দিকে যদি আমরা একটু তাকাই, 55 নম্বর মাত্র 40 মিনিট সময়। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, সেটা হচ্ছে এসএসসি তে তোমাদের সিকিউ কোশ্চেনের আনসার কত মার্কের করতে হয়েছিল এবং কত মিনিট সময় ছিল? একটু চ্যাট বক্সে লিখে জানাও সবাই। আচ্ছা, অনেকেই কিন্তু আনসার দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। যে ব্যাপারটা মূল মূল কথা হচ্ছে তোমাদের আহ কত সৃজনশীল লিখতে হতো হয়তো 70 মার্কের, আর সময় ছিল হয়তো 2.5 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো, যাই হোক। তো এখানে কিন্তু নাম্বারের চাইতে সময় অনেক বেশি ছিল, বাট নটরডেমে ভর্তি পরীক্ষাটা দেখো, সময় কিন্তু কম, নাম্বার কিন্তু বেশি। অর্থাৎ তোমার যদি রেগুলার প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ডেলিভার করাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার নিজের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল যে এসএসসি লেভেলে আমি যখন ছিলাম, আমি না লিখতে চাইতাম না, লিখার অভ্যাসটা আমার খুব কম ছিল। আর এটা আমার জন্য হচ্ছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছিল পরবর্তী সময়ে। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি রেগুলার লেখার অভ্যাসটা না থাকে তাহলে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলায়, যেখানে আসলে খুব দ্রুত আনসার করতে হয়, সেখানে গিয়ে কিন্তু তুমি সমস্যায় পড়বা। আর আরেকটা তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু কমন সেন্স খাটায় বলো। ধরো একটা ইঞ্জিনকে, গাড়ির ইঞ্জিন তুমি 30 দিন বন্ধ রাখলা, 30 দিন বন্ধ রাখলা, 31তম দিনে গাড়ির ইঞ্জিনটাকে যদি তুমি চালু করো, সেই ইঞ্জিনটা কি ঠিক মতো চলবে? অবভিয়াসলি না, কারণ গাড়ির ইঞ্জিনটা না চালাতে চালাতে কিন্তু জং ধরে যাবে বা অকেজো হয়ে যাবে। ঠিক একইভাবে মানুষের মস্তিষ্ক বা ব্রেনও কিন্তু একটা ইঞ্জিনের মতোই। তুমি ধরো এসএসসি পরীক্ষার পরে 1 মাস বা 1.5 মাসের একটা ব্রেকে চলে গেলা, ব্রেকে চলে গেলে কি হবে? তোমার ব্রেনটা তুমি কিন্তু কাজে লাগালা না, হয়তো অলস সময় কাটালো বা অন্য কোনো কাজ তুমি করলা। সেক্ষেত্রে তুমি যখন আবার পড়াশোনায় ফিরে আসতে চাবা, তখন কিন্তু তোমার জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে। দেখা যাচ্ছে তুমি যেই টপিকগুলা এসএসসি তে খুব সুন্দর মতো আনসার করতে পারতেছিলা, বা এসএসসি তে তোমার সেই টপিকগুলার আইডিয়া খুব ভালো ছিল, সেই পারা টপিকগুলাই কিন্তু তোমার আনসার করতে গিয়ে অনেক সমস্যা হবে। হয়তোবা পারলেও তুমি ক্যালকুলেশনে ভুল করবে। তো এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমাদের এমন হয় যে আমরা ফেসবুকে হয়তো সময় কাটানোর জন্য 5 মিনিটের জন্য ফেসবুক স্ক্রলিং শুরু করি, বাট দিন শেষে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে মানুষ কিন্তু সেই 5 মিনিট ফেসবুক স্ক্রলিং এর মাঝে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারে না। আলটিমেটলি সেই 5 মিনিট সময়টা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত চলে যায়। তো এই ব্যাপারটা তোমাদের জন্য প্রযোজ্য। খেয়াল রাখবে যে এসএসসি বোর্ড পরীক্ষার পর তোমরা যে ব্রেকটা নিলা, হতে পারে সেটা 3 দিন 4 দিন বা বড়জোর 1 সপ্তাহের, কিন্তু 1 সপ্তাহের ব্রেকটা যেন 1 মাস বা 1.5 মাস জুড়ে বিস্তৃত না হয়, তখন কিন্তু ওই গাড়ির ইঞ্জিনের মতো অবস্থা হবে। ঠিক আছে? আচ্ছা, তো ইতিমধ্যেই তোমরা আমাদের কাছে যেসব জানার জিজ্ঞাসা বা কোশ্চেন আছে, সেগুলো ইতিমধ্যেই তোমরা অনেকে চ্যাট বক্সে লিখতেছো। তো তোমাদেরকে অনুরোধ থাকলো যে তোমরা চ্যাট বক্সে কোশ্চেন গুলা করতে থাকো। তো ইতিমধ্যে আমি বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। আবির হোসেন লিখেছো যে এই যে সামনে যে কোর্সটা অনুষ্ঠিত হবে উদ্ভাসে, সেখানে কি ঢাকার টিচাররাই ঢাকার বাইরে গিয়ে ক্লাস নেবে কিনা? আচ্ছা, এই কোশ্চেনটার আনসার আমি দিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সামনে যে কলেজ এডমিশন কোর্সটা আছে উদ্ভাসের পক্ষ থেকে, কলেজ এডমিশন এবং এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স, এই কোর্সের ক্লাসগুলো কিন্তু আমাদের সেন্ট্রালি বুয়েট মেডিকেল এবং ডিউর ভাইয়ারা, যারা কিনা ঢাকার ভেতরে এবং বাইরে সমান তালে ঘুরে ঘুরে ক্লাসগুলো নেবেন। অর্থাৎ ঢাকার ভিতরে যে কোনো একটা ব্রাঞ্চে তুমি যেই সার্ভিস পাবে,
পড়ানোর দিক থেকে যেই ভাইয়ারা ক্লাস নেবেন ঠিক একই ভাইয়ারাই কিন্তু পরবর্তী দিন তোমাদের ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে সেই ক্লাসগুলোই নেবেন, অর্থাৎ টিচার ফ্যাসিলিটির দিক থেকে কিন্তু কোনো তারতম্য হবে না। আচ্ছা, তো আমাদের কথায় বা আলোচনায় ফিরে যাক, যে কথাটা বলতেছিলাম। এখন কলেজ অ্যাডমিশন তো ভালো কলেজে ভর্তি হয় একটা ব্যাপার, বাট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু ইতিমধ্যে এসএসসি তে শর্ট সিলেবাসের উপর ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষাটা দিয়ে এসছো। তো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু অনেক বড়। আমি আমার নিজের উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন আমি কলেজে শুরু করলাম, কলেজে পড়াশোনা আমাদের শুরু হলো, তখন আমার প্রথম 1-2 মাস না অনেক কষ্ট হয়েছিল, কারণ আমাদের কারিকুলামে এসএসসি এবং এইচএসসি তে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। ঠিক আছে, আমি এটাকে কম্পেয়ার করি এভাবে যে এসএসসি যদি একটা খাল হয়, আসলে এইচএসসি হচ্ছে সেই মহাসাগরের স্রোতের মতো, খুব দ্রুতই কিন্তু চোখের পলকে দেখবা সময়টা শেষ হয়ে যাবে। আর আমাদের কারিকুলামে এসএসসি লেভেলের কনসেপ্ট আসলে অত ডিপলি আলোচনা করা নাই, বাট এইচএসসি লেভেলে কিন্তু কনসেপ্ট অনেক ডিপ এবং পড়াশোনার বিস্তৃতি অনেক বেশি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, কেমিস্ট্রি তোমাদের এসএসসি বইটা কতটুকু হবে? বড় জোর 200 পেজের। এর ভিতর কিন্তু তোমরা শর্ট সিলেবাস পড়ে এসছো, শর্ট সিলেবাসের কারণে হয়তো নতুন পেজ সংখ্যা কতটুকু পড়ছো, ধরলাম 110 পেজ, 120 পেজ। বাট তোমরা জেনে হয়তো একটু অবাক হবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের দৈর্ঘ্যই হচ্ছে 200 থেকে 250 পেজ। আর কেমিস্ট্রিতে ইন্টারমিডিয়েটে চ্যাপ্টার আছে কিন্তু 10টার মতো, অর্থাৎ আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, এইচএসসি সিলেবাস তোমার এসএসসি সিলেবাসের 12 গুণ। কিন্তু কনসার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এসএসসি তে তুমি সময় পেয়েছো 2 মাস, বাট ইন্টারমিডিয়েট লাইফে তুমি কিন্তু সময় পাবে সাকল্যে 14 থেকে, এসএসসি লাইফে সময় পেয়েছো হচ্ছে 2 বছর, আর ইন্টারমিডিয়েটে কিন্তু সময় পাবে সাকল্যে কত, 14 থেকে 15 মাস। কাজেই টাইমটা কিন্তু কম, বাট তোমার সিলেবাস কিন্তু অনেক বেশি। এই কারণে যারা হচ্ছে বুদ্ধিমান বা আমাদের সাথে যারা হচ্ছে কলেজ লাইফে শুরু থেকে ভালো করতেছিল, তাদের যে এক্সপিরিয়েন্সটা আমি দেখছিলাম, তারা কিন্তু হচ্ছে কলেজ লাইফ যেদিন শুরু হয়েছিল বা কলেজ যে সময় শুরু হয়েছিল সে সময় থেকেই পড়াশোনা শুরু করছে, ব্যাপারটা তেমন না। যে কনসেপ্ট গুলা বা যে টপিক গুলা কলেজে তোমাদের জানতে হয়, পড়তে হয়, সেই কনসেপ্ট বা টপিক গুলা তুমি চাইলে কলেজ শুরু হওয়ার আগেও জেনে রাখতে পারো, এটা তোমার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, আবার এসএসসির শর্ট সিলেবাসের সাথে এইচএসসির যে সিলেবাস, সেই সিলেবাসের ব্যাপক যে ফারাক আছে, এই ফারাকটাকে কিন্তু তোমার পূরণ করতে হবে। এই যে বড় বিশাল একটা বড় সড়ো পার্থক্য, এই পার্থক্যটাকে পূরণ করার জন্য কিন্তু তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স 2023। সায়েন্স ফাউন্ডেশন কোর্সটা আসলে কেন কি, আমি যদি সংক্ষেপে বলি, আহ আমাদের মেজরিটি স্টুডেন্ট ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে স্ট্রাগল করে এসএসসি রিলেটেড নলেজ বা কনসেপ্ট গুলা তাদের ভালো না থাকার কারণে। এসএসসির কনসেপ্ট গুলা যেন ভালো মতো তোমাদের ডেভেলপ করে এবং এইচএসসি টপিকের ফাউন্ডেশন যেন তোমাদের ভিতর সুন্দর মতো গড়ে তোলে, সেই জন্যই কিন্তু এই কোর্সটা সাজানো হয়েছে। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, একটা বিল্ডিং এ নিচতলা বা যেটা বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ হয় এবং সবচেয়ে বেশি টাইম লাগে ফাউন্ডেশনটা তৈরি করতে। বাট এরপরে বিল্ডিং এর উপরের তালাগুলো গড়ে তুলতে কিন্তু খুব একটা সময় লাগে না। ঠিক একইভাবে ধরো তুমি একটা টপিক না বুঝে, এর কনসেপ্টটার ফাউন্ডেশন না দিয়ে তুমি হয়তো একটা চ্যাপ্টার শেষ করে ফেললা, সেই ক্ষেত্রে একটু ট্রিকি প্রশ্নে বা একটু কঠিন প্রশ্নে কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে। তুমি যে ধীরে ধীরে কষ্ট করে পরিশ্রম করে চ্যাপ্টারটা শেষ করলা, আলটিমেট আউটকাম কিন্তু জিরো। একটা কঠিন প্রশ্নে কিন্তু সেই বিল্ডিংটা ধসে পড়তে পারে, কারণ বিল্ডিং এর ফাউন্ডেশন কিন্তু ঠিক ছিল না। কাজেই ফাউন্ডেশন গড়ার একটা সুন্দর সময় কিন্তু তোমরা হাতে পাচ্ছ এসএসসি পরীক্ষার পরে 2 থেকে 2.5 মাস। দেখো, আমরা যদি বিগত বছরের বোর্ড পরীক্ষার ব্যাপারটা একটু দেখি, সেটা হচ্ছে পরীক্ষা শুরু হয়েছিল 15ই সেপ্টেম্বর, পরীক্ষা শেষ হয়েছিল 1ই অক্টোবর, আর বোর্ড রেজাল্ট প্রকাশিত হয়েছিল হচ্ছে 28শে নভেম্বর। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া এবং বোর্ড রেজাল্ট প্রকাশিত হওয়ার মাঝের এই যে 2 মাস সময়, এই 2 মাস সময়ে কিন্তু তুমি চাইলে তোমার পড়াশোনাটাকে অনেকাংশে গুছিয়ে ফেলতে পারো, যে তোমার এসএসসি তে যেই যেই টপিক গুলার ঘাটতি ছিল এবং ইন্টারমিডিয়েটের শুরুতে তোমার যেই টপিক গুলা লাগতে পারে, সেই টপিক গুলা কিন্তু একটা আইডিয়া নিয়ে ফেলতে পারো। এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর 28 নভেম্বর পরীক্ষার পরে দেখো, মাত্র রেজাল্ট ঘোষণার কিন্তু 1 সপ্তাহের মাঝেই এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ কিন্তু সার্কুলার দিয়ে দিচ্ছে। আর আর সার্কুলার দেওয়ার মোটামুটি 10-12 দিনের ভিতরে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো ডিসেম্বর মাসের সময়টা কিন্তু তোমার দৌড়াদৌড়িতেই চলে যাবে, কলেজ চয়েস দেওয়া,
কাগজপত্র অ্যাপ্লাই করা, ঠিক আছে, ঢাকায় এসে ভর্তি পরীক্ষাগুলো দেয়া, তো দৌড়াদৌড়িতে চলে যাবে, তখন কিন্তু তোমার ভিতরে একটা টেনশন কাজ করবে। তো আলটিমেটলি তোমার জন্য ইফেক্টিভ টাইম স্প্যান কিন্তু ওই 2 মাসই। এই 2 মাসের ভিতরেই তুমি কিন্তু চাইলেই সুন্দর মতো তোমার কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন এবং এইচএসসি তে প্রবেশ করার আগে যেই নলেজটুকু তোমার থাকা দরকার সেটুকু নিয়ে নিতে পারো। আর সেই চিন্তা করেই কিন্তু আমাদের কি বলা হয় কলেজ অ্যাডমিশন কোর্স এবং ফাউন্ডেশন কোর্সটা সাজানো আছে। তো ইতিমধ্যে তোমরা চ্যাট বক্সে অনেক অনেক কোশ্চেন করতেছো, তো এর ভিতরে আমি হচ্ছে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আহ জুনায়েদ বলেছো যে সকল শাখার ক্লাস প্যাটার্ন কি একই হবে নাকি? হ্যাঁ, আসলে আহ যেটা তোমাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে, তোমরা জানো যে কলেজ অ্যাডমিশন কোর্সটা এবছর কিন্তু সমগ্র দেশ জুড়ে মোটামুটি অনেকগুলা ব্রাঞ্চে করা হচ্ছে, ঢাকা এবং ঢাকার বাইরে। তো কোন ভাইয়া কোন ব্রাঞ্চে গিয়ে কিভাবে পড়াবেন এগুলো কিন্তু আগে থেকেই ডিসাইড করা থাকে এবং গ্রুমিং এর মাধ্যমে ঠিক করা হয়। কাজেই সকল ব্রাঞ্চে আসলে একই টাইপের একই স্টাইলে পড়ানো হবে, একই কন্টেন্ট তোমাদের সাপ্লাই দেওয়া হবে। আর কারো যদি কোনো কন্টেন্ট বুঝতে সমস্যা হয় তাহলে অফলাইনে আমাদের এরকম হতেই পারে যে হয়তো ক্লাস চলাকালীন তুমি একটা টপিক বুঝতে পারতেছো না বা তোমার জিনিসটা হয়তো ধরতে পারো নাই। তোমার জন্য কিন্তু তেমন কোনো সমস্যাই হবে না, কারণ তোমার আইডিতে অলরেডি কিন্তু সেম ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় দিয়ে দেওয়া থাকবে। অর্থাৎ অফলাইনে তুমি অ্যাডমিট হলেও তুমি কিন্তু একই সাথে অফলাইন এবং অনলাইনের সমান সুযোগ কিন্তু ভোগ করতে পারতেছো, ঠিক আছে। তোমার অনলাইনেও তুমি চাইলে ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারবে, তোমার এক্সামের পজিশনটা দেখে নিতে পারবে, এবং অফলাইনে তো তুমি রেগুলার বুয়েট ডিউ মেডিকেলের টপার ভাইয়াদের ক্লাস পাচ্ছই। আচ্ছা, তো আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সামনের প্রোগ্রামগুলা, যে প্রোগ্রামগুলোর কথা আমি বললাম, যে এসএসসি 2023 উদ্ভাসিত মুখ পরীক্ষা 2 জুন 2023 অনুষ্ঠিত হবে। এখন উদ্ভাসিত মুখ পরীক্ষাটা নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে বর্তমান সময়ে অ্যাডমিশন টেস্ট আমাদের যতগুলা হচ্ছে ভার্সিটি গুলাতে, কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইনফরমেটিভ হয় না খুব একটা, কোশ্চেন প্যাটার্ন হয় কনসেপচুয়াল। অর্থাৎ কনসেপ্ট যার যত বেশি ভালো সেই কিন্তু দিন শেষে এগিয়ে থাকতে পারে। আর কলেজ অ্যাডমিশনে যখন তোমরা এনডিসি হলিক্রস বা সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দিবে, দেখবে যে ম্যাক্সিমামে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে। আর মেজরিটি স্টুডেন্ট যাদের হচ্ছে কনসেপ্ট হয়তো ওভাবে আনফরচুনেটলি ডেভেলপ করা নাই, বিভিন্ন কারণে হয়তো তার এসএসসি তে সেই ফ্যাসিলিটিটা পায়নি, অথবা এসএসসি পরবর্তী সময়টাকে সেভাবে কাজে লাগাতে সক্ষম হয়নি, তাদের জন্য কিন্তু তখন ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ প্রতিযোগিতাটা হয় তাদের ভিতরেই যাদের কনসেপচুয়াল নলেজ এবং বেসিক কিন্তু ভালো। আচ্ছা, এখন তোমার কনসেপচুয়াল নলেজ কতটুকু ভালো নিশ্চয়ই যাচাই করতে চাও তোমরা, নিশ্চয়ই নিজেদেরকে সারা দেশের মাঝে তোমার নিজের পজিশনটা কত সেটা দেখতে চাও তোমরা। এখন একটা ব্যাপার তুমি একটু চিন্তা করো, ধরো তুমি চট্টগ্রামের একটা ছেলে, তোমার প্রতিযোগিতাটা স্কুলের ভিতর, যখন তুমি স্কুল লাইফে পড়াশোনা করেছো হয়তো তোমার স্কুলের মাঝে সীমাবদ্ধ ছিল, অথবা চট্টগ্রাম জেলা শহরের মাঝে সীমাবদ্ধ ছিল। বাট এখন তুমি যখন এসএসসি দিয়ে ফেলতেছো, কলেজ অ্যাডমিশনে যাবে, তোমার প্রতিযোগিতাটা কিন্তু চট্টগ্রামে তোমার পাশের বন্ধুর সাথে না, প্রতিযোগিতাটা হবে তোমার ঢাকার একটা ছেলের সাথে, প্রতিযোগিতাটা হবে বরিশালের একটা ছেলের সাথে। অর্থাৎ প্রতিযোগিতাটা কিন্তু ছড়িয়ে পড়তেছে জাতীয় পর্যায়ে। আর জাতীয় পর্যায়ে তুমি যদি তোমার প্রকৃত অবস্থানটা যাচাই করতে চাও, সেক্ষেত্রে কিন্তু উদ্ভাসিত মুখ পরীক্ষাটা তোমার জন্য একটা বড় পদক্ষেপ হতে পারে। এমন তো হতে পারে যে তুমি ধরো পরীক্ষা দিয়ে দেখলে যে পুরো বাংলাদেশে তুমি হয়তো ফার্স্ট হয়ে গেছো, এটা কিন্তু তোমার কনফিডেন্সকে ব্যাপকভাবে বুস্ট আপ করবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার মাথায় রাখবা যে উদ্ভাসিত মুখের পরীক্ষাগুলো কিন্তু হয়তো ওপেন বুক এক্সাম হবে, বাট টু বি অনেস্ট তোমার যদি প্রত্যেকটা টপিকের কোর কনসেপ্টকে কিন্তু এই এক্সামটার মাধ্যমে যাচাই করা হবে। অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি অন্যদের চাইতে কতটুকু এগিয়ে আছো বা তোমার কতটুকু ইমপ্রুভমেন্ট করা দরকার সেটা কিন্তু তুমি উদ্ভাসিত মুখ পরীক্ষার মাধ্যমে অলরেডি একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। কাজে আমি প্রত্যাশা করব যে আমার জুনিয়ররা দলে বলে এই এক্সামটাতে 2 জুন এই এক্সামটাতে কিন্তু পার্টিসিপেট করবে, এবং অবভিয়াসলি তারা অনেক ভালো রেজাল্ট করবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে তোমাদের এসএসসি পরীক্ষার পরে তোমরা 1 উইকের একটা ব্রেকে যেতেই পারো, বাট ব্রেকটা কিন্তু খুব বেশি দীর্ঘ হওয়া যাবে না, কারণ 7ই জুন 2023 থেকে কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু হয়ে যাচ্ছে। আর তারও আগে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। আর তোমরা তোমাদের জন্য আমার কাছে মনে হয় এটা একটা বড় ফ্যাসিলিটি যে তোমাদের
ইতিমধ্যে হয়তো তোমরা সেভাবে বুয়েট মেডিকেল ডিউ টপার ভাইয়াদের সান্নিধ্যে আসতে পারোনি, বাট এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ। কারণ কোর্সগুলোতে কারা ক্লাস নেবেন? ক্লাস নেবেন কিন্তু সবাই বুয়েট ডিউ মেডিকেলের টপার ভাইয়ারাই। ঠিক আছে? তো তাদের যে এক্সপেরিয়েন্স, অলরেডি তারা কিন্তু এই কঠিন সময়টা পার করে আসছে। তারা কিভাবে এইচএসসি লাইফটা পরিচালনা করছে, কিভাবে কলেজ লাইফে পড়াশোনা করেছে, কিভাবে তারা এত ভালো একটা জায়গায় আজকে চান্স পেলো, বা পড়াশোনার ক্ষেত্রে তাদের মাইন্ডসেটটা কেমন, তারা অবসর সময় কি করেন, এই যে ছোট ছোট বিষয়গুলা তোমরা জানতে পারবে। এবং অবভিয়াসলি তাদের এক্সপিরিয়েন্স থেকে তোমরা অনেক কিছু শিখতেও পারবে বলে আমার বিশ্বাস। যেমন আমি আমার পার্সোনাল একটা উদাহরণ দিই, যে যখন আমি উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং করছিলাম, তখন কিন্তু প্রায় রেগুলারই বুয়েটের অনেক ভাইয়েরা আমাদের ক্লাস নিতেন। তো যখনই আমরা শুনতাম যে বুয়েটিয়ান একজন ভাইয়া আসছেন, হয়তো তার পজিশন 100 150, তখন আমরা খুব আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করতাম যে ভাই আপনি কিভাবে আনসার করছিলেন, কি করছিলেন, কিভাবে পড়াশোনা করছিলেন লাস্টের 2 মাস 3 মাস। তো এই যে তাদের ছোট ছোট কথাগুলো না আমাদের জন্য বড় ধরনের মোটিভেশন ইন্সপিরেশন হিসেবে কাজ করে। তো তোমাদের জন্য এটা একটা বড় সৌভাগ্য যে তোমাদের কিন্তু সেই এইচএসসি পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। এসএসসির পরপরই কিন্তু তোমরা সেই ভাইয়াদের সান্নিধ্যে চলে আসতে পারবা। একই কথা কিন্তু সায়েন্স ফাউন্ডেশন কোর্সের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা কিছু কোশ্চেন নেই। সেটা আহ একজন কোশ্চেন করেছো, নামটা সৈকত। সৈকত কোশ্চেন করেছো যে এনডিসির জন্য কি সব সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে কিনা। আচ্ছা, তো আমি যদি একটু প্রিভিয়াস স্লাইডের দিকে যাই, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এনডিসি তে ভর্তি পরীক্ষার বিষয় হিসেবে বিগত বছরে বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থেকে কোশ্চেন হয়েছিল। বাট মজার ব্যাপার আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট থেকে কিন্তু মেজরিটি কোশ্চেন হয়ে থাকে। অর্থাৎ এই তিনটা সাবজেক্টই বেসিক্যালি কোর্স সাবজেক্ট। এই তিনটা সাবজেক্টের নলেজ বা ফাউন্ডেশন বা কনসেপ্ট যাই বলি না কেন, এই তিনটা সাবজেক্টের যাদের ভালো থাকে তারাই আলটিমেটলি বিভিন্ন ভার্সিটি গুলাতে ভালো একটা পজিশন করে থাকে, বা কলেজ লাইফেও তাদের জন্য পড়াশোনা অনেক বেশি সহজ হয়ে যায়। আর সেরা কলেজগুলো কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের ওই সাবজেক্টগুলোর নলেজকে কিন্তু হিট করে থাকে বা যাচাই করে থাকে। কাজেই এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমাদের একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সময়টায়। আচ্ছা, তো আমাদের এখন কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের ফিচার গুলো আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল তোমরা জানো 4 দিন ক্লাস থাকবে, উইকে 8টা বিষয়, 30টা ক্লাস। আর এক্সামের দিকে আমরা একটু তাকাই। ডেইলি এক্সাম 30 সেট, উইকলি এক্সাম 8 সেট, সাবজেক্ট ফাইনাল 16 সেট, আর ফাইনাল মডেল টেস্ট 10 সেট। তো মোটমাট 64 সেট এক্সাম। এখন তোমাদের যারা ছোটরা আছো তোমাদের ভিতর, আমার ভিতরে এটা কাজ করতো যে পরীক্ষা ভীতি একটা কাজ করে। আমরা সহজে পরীক্ষা অ্যাটেন্ড করতে চাই না, কম পাওয়ার একটা ভয় কাজ করে। বাট তুমি যখন এই 2 মাস সময় 64 সেট এক্সাম দিবে এনডিসি অ্যাডমিশন টেস্ট স্টাইলে, আমার মনে হয় না তোমার ভিতর খুব একটা এক্সাম ভীতি বা পরীক্ষা ভীতি কাজ করবে। ঠিক আছে? আর তোমরা জানো যে এনডিসি তে কিন্তু ভাইবা পরীক্ষার আয়োজন করা হয়। আর যারা ধরো 3300 জন মোস্ট প্রবাবলি গত বছর রিটেনের জন্য প্রাথমিকভাবে সিলেক্টেড হয়, এবং সেখান থেকে 1200 জনকে কিন্তু ভাইবার মাধ্যমে বাদ দেওয়া হয়। 2100 জন তাদের যে চূড়ান্ত গন্তব্য স্বপ্নে নটরডেম কলেজে পড়ার সুযোগ পায়। এখন তার মানে কিন্তু ভাইবা পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি দুর্ভাগ্যজনক হয় যে একটা স্টুডেন্ট রিটেন এক্সামে চান্স পেলো কিন্তু ভাইবা এক্সামে বাদ পড়লো। তো তোমাদের যেন সে আফসোসে না পড়তে হয় সেই কারণে কিন্তু তোমাদের জন্য রিটেনে সিলেক্টেডদের জন্য ভাইবা পরীক্ষার একটা আয়োজন করা হয়েছে। ভাইবা যেদিন তোমাদের রিটেনের রেজাল্ট দিবে সেদিন কিন্তু তোমাদের অনলাইনে মক ভাইবা ক্লাস নেওয়া হবে। আর শুধু তো ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, যেহেতু তোমরা ইতিপূর্বে তেমন কোনো ভাইবা এক্সাম দাও নাই, তো তোমাদের একটা ভাইবার ফিজিক্যালি এক্সপিরিয়েন্স দরকার। সেই কারণে কিন্তু নটরডেম ভর্তি পরীক্ষায় স্টুডেন্টদের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুসারে আমাদের নটরডেমের বিপরীতে উদ্ভাস উন্মেষের যে ব্রাঞ্চ, সেটা মতিঝিল ব্রাঞ্চ। মতিঝিল ব্রাঞ্চে কিন্তু অফলাইনে এক্স নটরডেমিয়ান সিনিয়র ভাইদের মাধ্যমে তোমাদের জন্য ফিজিক্যালি ভাইবার আয়োজন করা হবে। তো আমার মনে হয় না এরপরে তোমাদের আর ভাইবা নিয়ে তেমন কোনো ভীতি থাকবে। খুব ইজিলি তোমরা ভাইবার ব্যাপারগুলো কাভার দিতে পারবে বা ট্যাকেল দিতে পারবে। আচ্ছা, তো সামনে যাওয়ার আগে আমি কিছু চ্যাটে তোমাদের অনেক কোশ্চেনই দেখতে পাচ্ছি এখন। হুম। আচ্ছা, তো অনেকেই কোশ্চেন করতেছো যে ভাইয়া কলেজ অ্যাডমিশন কোর্সটার পাশাপাশি এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্সটা কি করার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, দেখো ইতিমধ্যে কিন্তু আমি আমার কথার ভিতরে বলে দিয়েছি, সেটা কলেজ অ্যাডমিশন কোর্সটা কিন্তু বেসিক্যালি
তোমার একটা প্র্যাকটিস করার জন্য ভালো প্ল্যাটফর্ম, কারণ তুমি ইতিমধ্যেই যা পড়ে এসছো তার উপরেই মোটামুটি কোশ্চেন হবে, বাট কনসেপ্টটা হয়তো একটু ডেভেলপ থাকতে হবে তোমাদের। বাট যেটা বললাম, তুমি যদি এই 2 মাস প্র্যাকটিসের ভিতর না থাকো, বাট হঠাৎ করে গিয়ে পরীক্ষার হলে কিন্তু ডেলিভার করাটা একটু কঠিন হয়ে যায়। ওই যে বললাম, মাত্র 40 মিনিট সময়, 55 নম্বর পূর্ণমান, তখন কিন্তু একটু কষ্ট হয়ে যাবে দ্রুত আনসার করা। তো তোমার যদি রেগুলার প্র্যাকটিসের ভিতর জিনিসগুলো থাকে, তোমার জন্য কিন্তু অনেক বেশি ইজিয়ার হবে পরীক্ষায় আনসার করা। আচ্ছা, তো এখন তোমাদের জন্য কিন্তু কলেজ অ্যাডমিশন কোর্সে শুধুই কি আমাদের এই ক্লাস, মক ভাই বা এক্সাম, তা কিন্তু না, তোমাদের জন্য কিন্তু আরো বেশ কিছু ফিচার আছে। সেটা হচ্ছে তোমাদের জন্য দেখো, বাংলা এবং ইংলিশ ভার্সনে আলাদা ব্যাচ আছে। আর মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষক, ইতিমধ্যেই বলে দিয়েছি যে কারা ক্লাস নেবেন, বুয়েট ডিউ মেডিকেলের ভাইয়ারাই কিন্তু ঘুরে ঘুরে ক্লাসগুলো নেবেন। আচ্ছা, প্রতিটি প্রশ্নের অ্যানালাইসিস রিপোর্ট। তোমাদের স্কুল লেভেলে এরকম অনেকের আফসোস থাকে যে আচ্ছা, এই কোশ্চেনটা তো আমাকে স্যার নম্বর কম দিল, বা এই এমসিকিউটা কেটে দিল, এটা আসলে কেন কেটে দিল, সঠিক আনসারটা কি, অনেক সময় তোমরা হয়তো জিনিসটা জানতে পারো না। বাট উদ্ভাসে তোমরা যতগুলো এক্সাম দিবা, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যানালাইসিস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যে কোশ্চেনটার আনসার কি হওয়া উচিত ছিল, এটার ব্যাখ্যা কি রকম হবে, অথবা কি লিখলে তুমি আরো ভালো মার্কস পেতে, সে বিষয়গুলো কিন্তু বলে দেওয়া হবে। আর আরেকটা আহ, যেটা হচ্ছে মজার বিষয়, সেটা হচ্ছে অটো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। দেখো, তোমাদের উদ্ভাসে যখনই তোমরা কোনো কোর্সে এনরোল করো, তখনই কিন্তু তোমাদের এসএমএস হচ্ছে 3টা নাম্বার দিতে হয়, একটা হচ্ছে নিজেদের নাম্বার আর একটা হচ্ছে মা বাবার নাম্বার। তো রেগুলার তোমার কম্বাইন্ড মেরিট লিস্টে তোমার পজিশন কেমন আসতেছে, রেগুলার তুমি কত মার্ক পাচ্ছ, সেটা কিন্তু আমাদের আঙ্কেল আন্টি অর্থাৎ গার্ডিয়ান যারা আছেন তাদের মোবাইলে কিন্তু খুব দ্রুতই চলে যায়, কাজেই তারা কিন্তু এর মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে ট্র্যাক করতে পারে। আর সার্বক্ষণিক কিউএনএ সেবা, এই বিষয়ে আমি কিছু কথাবার্তা বলবো, যে তোমাদের অনেক সময় কিন্তু অনেক প্রবলেম হয়, হতে পারে কোনো একটা বইয়ের লাইন বুঝতে সমস্যা হলো, হতে পারে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যা হলো। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হরহামেশাই ঘটে। এখন তোমরা এগুলা ঘরে বসে কিভাবে সলভ করতে পারো? খুবই সহজ। মেসেঞ্জারে ভয়েস মেসেজ যেমন পাঠাও, ঠিক একইভাবে ভয়েস মেসেজ পাঠিয়ে অথবা টেক্সট পাঠিয়ে অথবা ভিডিওর মাধ্যমে তোমরা আমাদের অনলাইনের ওয়েব পোর্টালে কিউএনএ সেকশনে তোমাদের ডাউট গুলোকে দিতে পারো, এবং সেই ডাউট সলভ করার জন্য কিন্তু আমাদের সুনির্দিষ্ট টিচার প্যানেল আছেন। সেখানেও কিন্তু আমাদের বুয়েট ডিউ মেডিকেল ভাইয়ারা সব সময় নিয়োজিত আছেন তোমাদের যে কোনো কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। তো এই ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক ফিচার, এবং আমি মনে করি তোমাদের জন্য ব্যাপারটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, কারণ অনেক সময় আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, অনেক কোশ্চেনের আনসার কিন্তু আমরা খুঁজে পাই না, বা আমাদের মনের যে জানার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয় না। বাট এই কিউএনএ সেকশনের মাধ্যমে তুমি কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করতে পারো। আচ্ছা, আর স্টুডেন্টদের জন্য কম্বাইন্ড মেরিট লিস্ট তো থাকতেছেই, এটা তো শুরুতেই বলছি। আচ্ছা, অনেকেই হচ্ছে অনেক কোশ্চেন টোশ্চেন করতেছো। তো অনেক কেউ কেউ বলছে যে ভাইয়া, আমার বাসা তো হচ্ছে ব্রাঞ্চ থেকে দূরে, আমি কি হচ্ছে ফিজিক্যালি ক্লাসগুলা করা ঠিক হবে কিনা। আচ্ছা, আমি যেটা বলবো, তুমি অনলাইনে সেম সার্ভিস সেম কন্টেন্ট তুমি ক্লাসগুলো করতে পারবা, বাট আমাদের যে উইকলি এক্সাম আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, এগুলো তুমি অবভিয়াসলি চেষ্টা করবে, আমি রিকোয়েস্ট করবো যে ব্রাঞ্চে গিয়ে দেওয়ার জন্য, কারণ আলটিমেটলি যখন সেরা কলেজে গুলাতে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমাকে কিন্তু ফিজিক্যালি পরীক্ষাগুলো দিতে হবে, অনলাইনে কিন্তু পরীক্ষা দিলে কাজ হবে না। ঠিক আছে, আর আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো তুমি অবশ্যই ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবা। এখন আসি আমাদের ম্যাটেরিয়ালস গুলোর কথায়। তোমরা দেখতেই পাচ্ছ যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইরকম হচ্ছে 8টা কোশ্চেন ব্যাংক তোমাদের জন্য প্রোভাইড করা হবে। আর এই কোশ্চেন ব্যাংক গুলাকে কিন্তু বাজারের অন্যান্য বই, গাইড বই বা টেস্ট পেপারের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ এগুলা এডিটিং করা, তৈরি করার কাজে কিন্তু তোমাদের বুয়েট ডিউ মেডিকেলের ভাইয়ারাই জড়িত ছিল, এবং তারাই কিন্তু রেগুলার রেগুলার মডারেশন করতেছে। যেমন আমি যদি কিছু বই টই তোমাদের জন্য একটু দেখাই, সেটা হচ্ছে এই কলেজ অ্যাডমিশনের বইগুলা, কেমিস্ট্রির বই বা ধরো হায়ার ম্যাথের বই, এই বইগুলা তোমাদের জন্য কিন্তু তৈরি করা হচ্ছে, এবং বইগুলোর ভিতরে তোমরা দেখবা বেশ সুন্দরভাবে বিভিন্ন এমসিকিউ বা শর্ট আনসার কোশ্চেন, এগুলা কিন্তু তোমাদের জন্য আহ অলরেডি কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই কন্টেন্ট গুলা বা এই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে প্রপার ইউটিলাইজ করতে পারবা। আর তাছাড়া আমাদের যেটা এক্সট্রা একটা এক্সাম বুক, বা তোমাদের যতগুলা যে 64টা এক্সাম হবে, সেই এক্সাম গুলার কোশ্চেন আনসারের জন্য কিন্তু তোমাদের জন্য মডেল টেস্ট বুক তো থাকতেছে। তো এই ছিল আমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের ফিচার গুলা। আচ্ছা, তো এই সবগুলা বই হচ্ছে একসাথে দেখানো হচ্ছে।
আচ্ছা, তো ম্যাটেরিয়ালস এর কথাবার্তা তো বললামই তোমাদের জন্য। আচ্ছা, এই আসির ম্যাটেরিয়ালস, ভাইয়াকে একটু যোগ করি। ভাইয়া যেহেতু বলতেছিলেন ম্যাটেরিয়ালস এর কথা, তো যে বন্ধুরা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে বা ভর্তি হয়ে গেছে তাদের জন্য একটা গুড নিউজ, যে তারা কিন্তু এখন থেকে বইগুলা কালেক্ট করতে পারবে। অলরেডি বইগুলা চলে আসছে নিকটস্থ শাখা থেকে, বা যে যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে অফলাইন বা অনলাইনের যে ভাইয়ারা ভর্তি আছে আমাদের, এই বইগুলা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কাজেই যেহেতু পরীক্ষাও শেষ, প্র্যাকটিক্যাল চলতেছে, কাজেই এখন থেকে বইগুলা নিয়ে কিন্তু ক্লাস শুরুর আগে থেকেই তারা বইগুলা দেখে নিতে পারবে আর কি। জি ভাইয়া। আচ্ছা জি ভাই, থ্যাংক ইউ। তো এরপরে আমরা যদি আরেকটু সামনে যাই, সেটা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স নিয়ে তো কথাবার্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখি আরো অনেকে কোশ্চেন টোশ্চেন করতেছে। আচ্ছা, কে একজন কোশ্চেন করছে যে ভাইয়া কলেজ অ্যাডমিশনের জন্য আপনার প্রস্তুতি কেমন ছিল। আচ্ছা, এখন যেটা বললাম যে তোমাদের জাস্ট আগের পড়াটাই একটু হয়তো কনসেপচুয়াল নলেজ ভালো থাকতে হবে আর প্র্যাকটিসের ভিতর থাকতে হবে, এই তো। তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো আর পরীক্ষার হলে নার্ভ ঠান্ডা রাখতে পারো, মাথা ঠান্ডা রাখতে পারো, তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রে অফলাইনে এক্সাম দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি যত অফলাইনে এক্সাম দেবে, এক্সাম হল এনভায়রনমেন্ট তুমি যত ফেস করবা, তত তোমার জন্য কিন্তু জিনিসটা হেল্পফুল হবে। আদারওয়াইজ তুমি যদি জাস্ট অনলাইনে হয়তো তুমি ক্লাস করতে পারো, আহ হয়তো কিছু পরীক্ষা টরীক্ষাও দিতে পারো, বাট আলটিমেটলি কিন্তু তোমার সরাসরি অফলাইনে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। সো বেশি বেশি প্র্যাকটিস করা এবং এক্সাম দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন বিগত বছরে কিন্তু আমাদের হচ্ছে কলেজ ভর্তিতে উদ্ভাসে অনেক অনেক স্টুডেন্ট ছিল, এবং তাদের ভিতর থেকে নটরডেম কলেজ হচ্ছে 1004 জন, হলিক্রস কলেজে 227, সেন্ট জোসেফ হচ্ছে 331 জন চান্স পেয়েছে। তো আশা করি 2023 সালে এবছরও তোমাদের হচ্ছে বিপুল সংখ্যক স্টুডেন্টের উপস্থিতি দেখা যাবে। আচ্ছা, দেখুন, এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স, অলরেডি ফাউন্ডেশন কোর্স কি, কেন কেন দরকার, এই বিষয়ে আসলে মোটামুটি কথাবার্তা বলা হয়ে গেছে। আচ্ছা, তো ফাউন্ডেশন কোর্সটাতে মেইনলি 3টা সাবজেক্টকে আমাদের যেটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। অলরেডি আমি কিন্তু এক জায়গায় বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এমন 3টা সাবজেক্ট, যে 3টা সাবজেক্টের বেসিক কনসেপ্ট তোমাকে সব জায়গায় যাচাই করবে, এবং এই 3টা সাবজেক্টের বেস যারা ভালো তারাই কিন্তু আলটিমেটলি খুব ইজিলি এইচএসসি তে যেমন একটা ভালো রেজাল্ট করে, তেমনি বোর্ড পরবর্তী যে ধাপগুলো আছে, সেটা হচ্ছে ধরো কি বলা যায়, নেক্সট যে ধাপগুলো আছে, যে এই ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সেগুলোতেও কিন্তু তারা ভালো রেজাল্ট করে থাকে। আর কেউ কেউ কোশ্চেন করতেছে যে ভাইয়া ফাউন্ডেশন কোর্সে কেন বায়োলজি নাই। আচ্ছা, বায়োলজি নাই কেন, এখন তোমরা সবাই কম বেশি জানো যে বায়োলজি সাবজেক্টটা কিছুটা কনসেপচুয়াল, বা হয়তো কনসেপচুয়াল বাট অনেক বেশি ইনফরমেটিভ। ইনফরমেশন তুমি যত বেশি গেইন করতে পারবা, তত বেশি তুমি বায়োলজিতে দক্ষ হতে পারবা। তো এখন এই ক্ষুদ্র সময়, অল্প সময়, মাত্র 2 মাস সময়, 2 মাস সময় একদিকে তোমার কলেজ অ্যাডমিশনে রেগুলার 4টা ক্লাস থাকতেছে, আবার ফাউন্ডেশনে 3টা সাবজেক্টের উপর আরো 3টা ক্লাস থাকতেছে, অর্থাৎ সপ্তাহে 7 দিনই কিন্তু তুমি পড়াশোনার ভেতরেই এঙ্গেজড আছো। তো এই 2 মাসের ভিতরে যদি বায়োলজি এক্সট্রা করে অ্যাড করা হয়, তাহলে কি তোমার একটা বার্ডেন হয়ে যাবে না, একটা বোঝা হয়ে যাবে না? আমার পার্সোনালি বায়োলজিটা একটু মানে, অনেকেই বলে যে ভাইয়া পড়তে গেলে ভালো লাগে না, বোঝা বোঝা মনে হয়। তো এমনিতেই তোমাদের হচ্ছে 2 মাস হয়তো তোমাদের ওরকম প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপ নাই। তো এর ভিতরে তোমাকে যদি বায়োলজি পড়তে দেওয়া হয় ফাউন্ডেশন কোর্সে, হয়তো জিনিসটা তোমার জন্য বুমেরাং হয়ে যেতে পারে। হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে মজাটা, সেই মজাটা, পড়ার যে মজা, সেই মজাটা তুমি উপলব্ধি নাও করতে পারো। আচ্ছা, তো সেম সেম আমাদের হচ্ছে 30টা ক্লাস থাকতেছে, এই কোর্সটাতে 30 সেট এক্সাম থাকতেছে। আর কোর্স শেষে ফাইনাল এক্সাম তো থাকেই। তো উদ্ভাসে ভর্তি হবা, ক্লাস করবে, এক্সাম তো অনেক অনেক দিতেই হবে, এটাই স্বাভাবিক। আর বাংলা ইংলিশ ভার্সন আলাদা ব্যাচ, একই কথা, মেধাবী অভিজ্ঞ শিক্ষক। তো মোটামুটি এগুলো আলোচনা করা হয়ে গেছে, যে অটো এসএমএস, কিউএনএ সেবা, এগুলা মোটামুটি তোমরা জানো, একটা আইডিয়া আছে। তো অনেকে আসলে বিভিন্ন টাইপের কোশ্চেন করতেছো চ্যাট বক্সে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এনডিসি তে কেন, এনডিসি তে পড়া আসলে অ্যাডমিশন টেস্টে হেল্প করে কিনা, বা সবাই কেন এনডিসি তে পড়তে চায়। একটা ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে নর্মালি ধরো আমরা যারা স্কুলে ধরো টপার ছিলাম, বা স্কুলে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিলাম, ধরো আমি নিজেও ছিলাম, আমি নিজেও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সামনের দিককার স্টুডেন্টই ছিলাম। বাট আমি যখন কলেজ লাইফের শুরুতে নটরডেম কলেজে গেলাম,
একটা গ্রুপের ভিতর চারপাশে তাকিয়ে দেখলাম যে সবাই একটা গ্রুপের 126 জনের ভিতরে মোটামুটি সবাই কোনো না কোনো স্কুলের ফার্স্ট বয় নয়তো সেকেন্ড বয়। অর্থাৎ কম্পিটিশন লেভেলটা এমন, তুমি কিন্তু তোমার স্কুলের ফার্স্ট বয় হতে পারো, বাট ওই একটা গ্রুপে অসংখ্য ফার্স্ট বয় সেকেন্ড বয় বসে আছে। কাজে কম্পিটিশনের লেভেলটা কিন্তু অনেক 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 বেশি। যে আমি হয়তো স্কুল লাইফে সরি যে আমি হয়তো স্কুল লাইফে ম্যাথে হচ্ছে 100 চেয়ে 1 কম পেলে হয়তো মন খারাপ করতাম অনেক বেশি, কারণ ভাবতাম যে 100-তে 100 পাওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার স্কুলে। বাট সেই আমি কিন্তু নটরডেম কলেজের ফার্স্ট ম্যাথ কুইজে গিয়ে পেলাম মাত্র 68, 100-তে 68 মার্ক। সেখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট 100-তে 100ই পেলো। কাজে এই যে আমার যে বোধোদয়টা যে আমাকে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ ইমপ্রুভ করতে হবে, আরো ভালো করতে হবে, আরো ভালো মতো পড়তে হবে, এই বোধোদয়টা কিন্তু আমি পেয়ে গেলাম নটরডেম কলেজে ভর্তি হয়ে ক্লাস করার মাধ্যমে। অর্থাৎ নটরডেম কলেজ একটা স্টুডেন্টকে বাধ্য করে নিজের বেস্ট লেভেলটা টাচ করার বা নিজের বেস্টটাকে বের করে আনার। তোমরা দেখছো যে সাঁতার কিভাবে শিখে একটা মানুষ, সাঁতার কিভাবে শিখে, প্রথমে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, এরপরে সেই মানুষটা হাবুডুবু খায়, এরপরে আস্তে 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 কিন্তু সে হচ্ছে সাঁতার শিখে ফেলে। ঠিক একইভাবে আমি বলবো যে নটরডেম কলেজে যখন আমরা প্রথম প্রথম কুইজ পরীক্ষাগুলো দিতাম রেগুলারলি, তো কুইজ পরীক্ষাগুলো এক একটা ধাক্কার মতো ছিল আমাদের কাছে। যে আয় হায়, এতদিন তো হচ্ছে 100-তে 90 পেলেই হচ্ছে মন খারাপ করতাম, এখন 100-তে 70-80 তোলা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, এ কোন দুনিয়া এসে পড়লাম। তো এটা আসলে খুব একটা প্যারা হবে না, আস্তে আস্তে যারা হচ্ছে কঠোর মানসিকতা থাকবে, ভালো করার ইচ্ছা থাকবে আর দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, তারাই কিন্তু আলটিমেটলি দিন শেষে সাকসেসফুল হবে এবং একটা সময় তারা এই পরিস্থিতিটাকে পার হয়ে আসতে পারবে। যেটা হচ্ছে সাঁতার শিখার ক্ষেত্রে যেটা হয় যে কঠিন পথ পাড়ি দিতে দিতেই কিন্তু তুমি একটা সময় আহ কি বলে তোমার যে চূড়ান্ত গন্তব্য সেই গন্তব্যটাকে তুমি খুঁজে নিতে পারো। আসলে মানুষের জীবনটা এরকম, মানুষ ধাক্কা খায়, ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু একটা সময় মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। তো যাই হোক, এটা তোমার এই কথাগুলো আসলে তোমাদের সামনের দিনগুলোতে তোমরা অনেক বেশি মাত্রা উপলব্ধি করতে পারবা। আর তোমাদের জন্য তোমাদের আরো দেখে অনেকে কোশ্চেন করতেছে। আচ্ছা, অলরেডি কিছু কোশ্চেন আনসার দিয়ে ফেলছি যে এনডিসি জন্য প্রিপারেশন কেমন হবে, কি হবে না হবে। আর আচ্ছা, কেউ কেউ কোশ্চেন করো যে ফাউন্ডেশন কোর্স আর কলেজ এডমিশন দুইটা একসাথে করলে কি বেশি সমস্যা হবে নাকি? না দেখো, তোমাদের জন্য কিন্তু অল্টারনেট দিনগুলোতেই এই কোর্সগুলো সাজানো হয়েছে। যেমন কলেজ এডমিশনের জন্য উইকে থাকতেছে 4টা ক্লাস, আর ফাউন্ডেশনের জন্য থাকতেছে হচ্ছে 3টা ক্লাস। ঠিক আছে? আচ্ছা, তো 4টা ক্লাস যেদিন যেই 4 দিন থাকবে তার অন্য দিনগুলোতে, সপ্তাহের বাকি দিনগুলোতে হচ্ছে ফাউন্ডেশনে 3টা ক্লাস রাখা হয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলবো যে ফাউন্ডেশনে কিন্তু বেসিক্যালি তোমার যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্ট গুলা কিন্তু অনেক বেশি ডেভেলপ করে দেবে ফাউন্ডেশন কোর্সটা। আর এই যে কনসেপ্ট গুলো তুমি ডেভেলপ করলে এগুলা কিন্তু তোমার কলেজ অ্যাডমিশনে বা কলেজ ভর্তি পরীক্ষাতেও কিন্তু কাজে লেগে যেতে পারে। কাজে এই দুটা ব্যাপার একটা আরেকটার সাথে রিলেটেড। ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা যে তোমরা যদি দুটা কোর্সে একসাথে এনরোল করো বা এঙ্গেজ থাকো, তাহলে কিন্তু সপ্তাহে 7 দিনই তুমি একটা পড়াশোনার ভিতরে ইনভলভ থাকতে পারবা। রেগুলার একটা শিডিউল বা রুটিন তুমি মেনটেন করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। দেখবা যে তোমার বন্ধুরা অনেকেই যাচ্ছে ক্লাসগুলো করতে, হয়তো ভাইয়া কোনো কোশ্চেন ছুড়ে দিলে সেই কোশ্চেন গুলো আনসার দিতে উৎসুক হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট। আমরা ক্লাসে গিয়ে দেখি যে কোন একটা কোশ্চেন যদি আমরা ছুড়ে দেই স্টুডেন্টের মাঝে, তারা কিন্তু উদ্গ্রীব হয়ে ওঠে আনসার দেওয়ার জন্য। এই ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ কিন্তু তোমরা পাবা। আর রেগুলার দেখবা যে এক্সাম হচ্ছে, তোমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করবা যে এক্সামে কত পেলি, তুমি হয়তো তোমার নাম্বারটা শেয়ার করবা অথবা বুঝতে পারবা যে তোমাকে আরো ভালো করতে হবে। তো রেগুলার এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু তোমার পড়াশোনার স্পিরিটটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। আর শুধুই কি হচ্ছে ক্লাস এক্সাম না, তোমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্সে দেখতেই পাচ্ছ যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সুন্দর সুন্দর কালারফুল বেশ কিছু বই আছে। এই কালারফুল বইগুলোর ফিচারটা হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা বইয়ের প্রথম পেজটা পড়বা এবং অবভিয়াসলি প্রতিটা পাতায় পাতায় তোমরা নতুন কিছু না কিছু শিখতে পারবা। আর নতুন বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু রিয়েলিস্টিক ওয়েতে, গতানুগতিক পদ্ধতিতে না। এই বইগুলা কিন্তু নর্মালি তৈরি করা হয় নাই। যারা হচ্ছে বুয়েট মেডিকেল ঢাবির যে টপার ভাইয়েরা আছেন, তাদের চিন্তা মনন মেধা সবকিছুকে সম্মেলন ঘটিয়ে কিন্তু এই বইগুলো তৈরি করা হয়েছে এবং প্রতিনিয়তই চেষ্টা করা হচ্ছে এগুলা আরো কিভাবে উন্নত করা যায়।
ঠিক আছে, অর্থাৎ তুমি যখনই এই বইগুলা পড়বে আমার দৃঢ় বিশ্বাস যে পড়াশোনার প্রতি তোমার একটা ইন্টারেস্ট গ্রো হবে। ঠিক আছে, যেটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, তো অনেকেই হচ্ছে কোশ্চেন টোশ্চেন করতেছে, একটু কোশ্চেন পড়ি। সেটা হচ্ছে এনডিসির ভাইবা সম্পর্কে বলেন। অলরেডি মোটামুটি বলে ফেলছি তো। এনডিসির ভাইবা নিয়ে আপাতত তোমাদের চিন্তা ভাবনা করার কিছু নাই। যারা হচ্ছে রিটেনে সিলেক্টেড হবে তাদের জন্য হচ্ছে ভাইবা ক্লাস, ডেমো ভাইবা এগুলো তো থাকতেছেই, তো খুব একটা সমস্যা তোমাদের হবে না। আচ্ছা, তো ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে এইচএসসি তে হেল্প করবে কিনা? তো অবভিয়াসলি করবে। তুমি দেখবা বা তোমাদের বিগত বছর যে ভাইয়া আপুরা ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিটেড ছিল তাদের কাছে তোমরা জিজ্ঞেস করতে পারো যে ওদের ফ্রেন্ডরা যারা হয়তো ফাউন্ডেশন কোর্সে ছিল না তারা হয়তো কলেজ লাইফে শুরুতে একটা ধাক্কা খাইছে। আমি নিজেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি যে প্রথম 1-2 মাস কলেজ লাইফে পড়াশোনার সাথে মানিয়ে নিতে আমাদের সমস্যা হয়। তো আমরা চাই তোমাদের যেন এই সমস্যাটা না হয়, তোমরা যেন ধাক্কা না খাও, তোমরা যেন চলার পথে শুরুতেই হোঁচটটা না খাও। সেই কারণে যা যা করা দরকার, যে এইসব কন্টেন্ট বা টপিক তোমাদের জন্য জানা দরকার, তাই কিন্তু এই কোর্সটাতে ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। তো আশা করি তোমরা এটা ইউটিলাইজ করবা। আসলে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের 100% সার্ভিস দেওয়ার জন্য। অ্যান্ড ইটস আপ টু ইউ গাইস, তাই স্টুডেন্টস, যে তোমরা এটাকে কিভাবে ইউটিলাইজ করবা, প্রপার ইউটিলাইজ করে কিভাবে তোমরা নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। আচ্ছা, উম তো মোটামুটি অনেকেই কোশ্চেন টোশ্চেন করতেছে। আচ্ছা, তো একটা কোশ্চেন হচ্ছে অলরেডি বলে ফেলছি যে বায়োলজি নাই কেন, এটা বারবার করতেছে 2-1 জন। আচ্ছা, সমস্যা নাই। এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ফাউন্ডেশনের বইটা, কেউ কেউ হয়তো ইতিমধ্যে প্যারালাল টেক্সটের কথা শুনছো বা জানো, বা কেউ কেউ লিখতেছো। আচ্ছা, তো ফাউন্ডেশনের যে বইটা, এই ফাউন্ডেশনের বইটার মাধ্যমে বইটা পড়লে তোমরা প্যারালাল টেক্সটের একটা ছোঁয়া পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া প্যারালাল টেক্সট কি জিনিস? তোমরা যখন এইচএসসি লাইফটা তোমাদের শুরু হবে বা কলেজ লাইফে পদার্পণ করবা, দেখবা যে তোমাদের এসএসসি তে তো জাস্ট একটা বই ছিল, সিলেক্টেড বই ছিল, বাট এইচএসসি তে একটা সাবজেক্টের জন্য অনেক অনেক বই। এখন অনেকের মনেই প্রশ্ন হয়, ভাই কোন বইটা পড়বো, কোন বইগুলা পড়বো? একটা বই পড়লে কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয় না। কোন বইগুলা পড়বো? এখন এজ এ বিগিনার তোমার জন্য জানা কিন্তু খুব কঠিন যে কোন বইগুলা পড়তে হবে। আবার সব বইয়ে কিন্তু সব চ্যাপ্টার ভালো নাই। এক চ্যাপ্টার হয়তো এই বইতে ভালো, এক চ্যাপ্টার হয়তো অন্য বইতে ভালো। এখন খুবই ঝামেলার বিষয়। অর্থাৎ এমন হয়ে গেল, তুমি ধরো একটা বই নিয়ে পড়া শুরু করলে A to Z সব পড়লা, বাট সব আসলে তোমার জন্য দরকার নাই। তাহলে কিন্তু এমনিতেই সময় তোমার কম, তার উপরে তোমার টাইম কনজিউম হয়ে গেল আহ, অদরকারি কাজে বেশি। কাজে এই জিনিসটা যেন না হয়, তোমাদের জন্য আমরা চেষ্টা করেছি সবকিছুকে গুছিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সবকিছু তোমার এইচএসসি লাইফে বা একাডেমিকে যা যা দরকার তাই তাই তোমাদেরকে প্রেজেন্ট করার জন্য। আর এই চিন্তাটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের প্যারালাল টেক্সট বইগুলো থাকছে। যখনই তোমরা একাডেমিকে একটা চ্যাপ্টার পড়বে বা আমাদের উদ্ভাসের একাডেমিক কোর্সে যখন এনরোল করবে, একটা চ্যাপ্টার পড়ানোর সাথে সাথেই কিন্তু তোমাদেরকে ওই চ্যাপ্টারের উপর প্যারালাল টেক্সটটা প্রোভাইড করা হবে। ওকে। আর অনেকেই দেখবা তোমাদের ফ্রেন্ডরা চাইলেই অবসর সময় হচ্ছে প্যারালাল টেক্সটের বইগুলো কালেক্ট করে নেড়েচেড়ে দেখতে পারো। অবশ্যই তোমাদের আশা করি অবশ্যই ভালো লাগবে। তোমরা হয়তো রকমারি নাম জানো, তোমরা হচ্ছে রকমারিতে খুব ইজিলি এই চ্যাপ্টার ওয়াইজ প্যারালাল টেক্সট গুলো পেয়ে যাবে একদম। খুবই কালারফুল ওয়েতে তোমাদের জন্য ইজি ভাবে বইগুলা প্রেজেন্ট করা, পড়ে তোমরা মজা পাবা। আর রকমারি ছাড়া হচ্ছে দেশের স্বনামধন্য যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলোতেও প্যারালাল টেক্সট কালেক্ট করতে পারো। এখন প্যারালাল টেক্সট কেমন সেটা তো আগে জানতে হবে কালেক্ট করার আগে। জিনিসটা কেমন না জেনে তুমি কেন কালেক্ট করবা? প্যারালাল টেক্সটের একটা কমপ্লিট ছোঁয়া তুমি পাবা কিন্তু এই ফাউন্ডেশন বুকগুলাতে। ফাউন্ডেশন বুকগুলা পড়ে মজা পেলেই তুমি বুঝতে পারবা যে প্যারালাল টেক্সট তুমি নিজে থেকেই কিনে ফেলবা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই বইগুলা ভালো মতো দেখবা, বুঝবা, পড়বা। আহ অবশ্যই তোমাদের এইচএসসির কনসেপ্টের জন্য এই বইগুলো অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্লাস পরীক্ষার পাশাপাশি যে অনলাইনেও কিন্তু সেম সার্ভিস গুলা থাকতেছে, যেমন হচ্ছে রেকর্ডেড ক্লাস, প্র্যাকটিস এক্সাম, কিউএনএ সার্ভিস, ইত্যাদি ইত্যাদি। তো অনলাইনে তোমরা হচ্ছে আরো যদি বিস্তারিত জানতে চাও হচ্ছে online.udbasumesh.com, এই পেজটাতে তোমরা চাইলেই ভিজিট করতে পারো। আচ্ছা, এখন কিছু কোশ্চেন টোশ্চেন নেই, সেটা হচ্ছে দেখি কে কি বলতেছে। উম সেটা হচ্ছে
ঢাকার বাইরের শাখায় ভর্তি হয়ে ঢাকায় ক্লাস করা যাবে কিনা? হ্যাঁ, ঢাকার বাইরের শাখায় তুমি যদি ভর্তি হয়, তোমার যদি মনে হয় যে ঢাকায় এসে ক্লাস করতে চাও, ব্রাঞ্চ চেঞ্জ করার অপশন আছে। ঠিক আছে। আচ্ছা, আর কথা হচ্ছে উম আরেকটা প্রশ্ন অনেকেই করতেছো যে ঢাকার বাইরে, তো আমাদের বর্তমান যে উদ্ভাসের একাডেমিক কোর্সগুলা তোমরা জানো যে ঢাকার ভেতরেই হয়। এখন ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য কিন্তু এই বছর কলেজ অ্যাডমিশন কোর্স এবং ফাউন্ডেশন কোর্সটা হচ্ছে আয়োজন করা হচ্ছে। আর তোমাদের জন্য হচ্ছে একটা সুখবর থাকতেছে, সেটা হচ্ছে ঢাকার বাইরে যারা আছো তোমাদের জন্য হয়তো আলাদা করে হয়তো আগে একাডেমিক কোর্স ছিল না, বাট একটা ভালো খবর হচ্ছে তোমাদের জন্য এবছর কিন্তু বেসিক কনসেপ্ট কোর্স, টপ 100 বেসিক কনসেপ্ট কোর্সের আয়োজন করা হয়েছে, যেখানে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যে টপ 100টা টপিক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, টপ 100টা টপিক বাছাই করে সেগুলো কিন্তু দেশ সেরা ভাইয়া আপুরা তোমাদের সাথে আলোচনা করবেন এবং তোমাদেরকে তোমাদের নিজেদের যে ব্রাঞ্চ বা কাছের যে ব্রাঞ্চ, সেই কাছের ব্রাঞ্চগুলোতে গিয়ে তোমাদেরকে লেকচার ডেলিভার করে ফেলবেন। তো তোমরা যারা হচ্ছে এসএসসি শেষ করে এইচএসসি তে উঠবা এবং ঢাকার বাইরে আছো, তোমরা চাইলেই কিন্তু সেই কোর্সে এনরোল করতে পারো, এবং অবভিয়াসলি এই কোর্সটা তোমাদের জন্য তোমাদের একাডেমিকের যে ঘাটতি সেই ঘাটতিটাকে পূরণ করে দেবে। আর এই কোর্সগুলোতেও কিন্তু তোমরা কোর্সের সাথে সাথে প্যারালাল টেক্সট পাচ্ছই। আচ্ছা। আচ্ছা, ভাইয়াকে একটু আমি ভাইয়ার সাথে একটু যোগ জি করি জি। যে ভাইয়া যেটা বললো যে ওদের জন্য একটা একাডেমিক কোর্স ঢাকার বাইরে আমরা লঞ্চ করব, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে চলাকালীন সময়। বাট এখন যেহেতু ওরা হচ্ছে একটা আহ, বিরতি পাচ্ছে এসএসসির পর, এখন তো তাদের কলেজ এডমিশন এবং ফাউন্ডেশনের জন্য এই যে কোর্সগুলো আছে এটা তাদের জন্য থাকতেছে। বাট আমরা বেসিক কোর্স যেটা, সেটা আমরা পরবর্তীতে যখন আমরা ঢাকার বাইরে ফার্স্ট ইয়ারে যখন কলেজে ক্লাস হবে ওই সময়টাতে আমরা শুক্র এবং শনিবার, বাট এটা এদের জন্য একটা অ্যাডভান্স একটা বলা চলে যে অ্যানাউন্সমেন্ট আমাদের পক্ষ থেকে। বাট এখনই এই কোর্সটা আমরা তাদের জন্য দিব এরকম না, বাট এটা পরবর্তীতে তারা এটা পাবে আর কি, অ্যাক্সেস পাবে আর কি। ঠিক আছে ভাইয়া। জি ভাই, জি। ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়াকে ভাইয়া ধন্যবাদ। আমরা মনে হয় ভাইয়া অনেকেই হ্যান্ড রাইজ করছে, আমরা যদি একটু এক দুজনকে যদি এতক্ষণ তো প্রশ্নের উত্তর দিলেন, আবার বয়েজে যদি আমরা দুই একজনের প্রশ্নের উত্তর দিতেন, আপনি অনেকেই হ্যান্ড রাইজ করে আছে। আমি একটু ইয়া করতেছি, আহ ভাইয়া যদি একটু তাদের সাথে একটু কনভারসেশন করতেন, এবং যদি কোনো আমাদের শ্রদ্ধেয় অভিভাবকরা যুক্ত থাকেন আপনারাও চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা র্যান্ডম হচ্ছে এক দুইজনকে সুযোগ দিব, যেহেতু আমরা শেষ দিকে চলে আসছি। আমি অ্যালাউ করছি অঙ্কন দত্ত। সোহেল ভাইয়া কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, ওর সম্ভবত হচ্ছে ভাইয়া পারমিশন নাই ভাইয়া। ও সম্ভবত হচ্ছে যে ডিভাইস দিয়ে জয়েন করছে ওখানে কথা বলার। আচ্ছা, তুমি এক দুজনকে দিতে পারো সর্বোচ্চ আর কি, একটু আচ্ছা মানে আচ্ছা, আমরা, হ্যাঁ। ঠিক আছে। মারুফ নামে যে আছেন, আপনি হয়তো আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি চাইলে কথা বলতে পারেন। তাসলিম আহমেদ মারুফ। আচ্ছা, ও মনে হয় বুঝতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা এরপর ভাইয়া, হচ্ছে আরেকটা তথ্য জানতে চাচ্ছিল আসির ভাইয়ের কাছে, যে নটরডেম কলেজ থেকে প্রতি বছর মানে কি পরিমাণ স্টুডেন্টরা বুয়েট মেডিকেলে চান্স পায়, ভাইয়ার এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, তো ওদের হচ্ছে জানার জন্য বলি, সেটা হচ্ছে আমাদের সময় নটরডেম কলেজ থেকে কিন্তু বুয়েটে মোটামুটি 500-র মতো, 450-500-র মতো, এবং মেডিকেলেও কিন্তু 550-র মতো স্টুডেন্ট চান্স পেয়েছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে বুয়েটে বিগত বছর টপ 50-র ভিতরে 25 জনই ছিল নটরডেম কলেজের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দেশ সেরা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আলটিমেটলি নটরডেম কলেজের স্টুডেন্টের একটা ভালো সংখ্যা দেখতে পাওয়া যায়। তো বোঝাই যায় যে নটরডেম কলেজের যে সিস্টেম, ডিসিপ্লিন সিস্টেম, রেগুলার ক্লাস, এক্সাম, কুইজ, এগুলো একটা স্টুডেন্টকে বাধ্য করে রেগুলার পড়াশোনার ভিতর থাকতে এবং আলটিমেটলি তাদের ভেতর থেকে তাদের বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারে।
ধন্যবাদ ভাইয়া। আরেকটা প্রশ্ন, আপনার কলেজ তো সবাই জানে যে আপনি নটরডেমে পড়াশোনা করছেন, তো ভাইয়ার স্কুল কোনটা ছিল জি এবং ভাই, আমার অলরেডি এরকম? বলছিলাম, সেটা হচ্ছে জি। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আমি হচ্ছে পড়াশোনা করছি, ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। তো ওদের সাথে হচ্ছে বলতেছিলাম যে আমি হয়তো আমার স্কুলের ফার্স্ট বয় ছিলাম, বাট কলেজে, নটরডেম কলেজে শুরুতে গিয়ে কিন্তু আমার বেশ ভালোই ধাক্কা খেতে হয়েছে, কারণ সব টপাররাই আসলে নটরডেম কলেজে চান্স পায় বা ক্লাস করে। তো তখন আর কি বুঝতে পারলাম যে আমাকে আসলে অনেক উন্নতির অনেক জায়গা আছে। ভাইয়া আমরা তো জানি আপনি নটরডেম কলেজেও ফার্স্ট বয় ছিলেন, সেটা আপনি বললেন, এবং আপনি বুয়েট ভর্তি পরীক্ষায় এবং ঢাবিকও ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, বাট মেডিকেলে কেন প্রথম হন নাই? আসলে ভাই আমার প্রিপারেশন মেইনলি ছিল হচ্ছে আহ, বুয়েট, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই ছিল। আহ, তো মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়তো আল্লাহ আল্লাহর রহমতে যে আমার লাকও ফেভার করছিল এবং আমার মোটামুটি একটা কনফিডেন্স ছিল, তো আমি ষষ্ঠ স্থান অর্জন করেছিলাম মেডিকেলে। তো এটা আসলে আমার একদিকে হয়তো পরিশ্রমও ছিল এবং একদিকে আসলে একটা ভাগ্যেরও ব্যাপার ছিল, আল্লাহর ইচ্ছাও ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেহেতু বুয়েটে আপনি প্রথম বা অনেকেরই এটা, অনেকে চ্যাট বক্সে বলছে যে কিভাবে কলেজ অ্যাডমিশনের জন্য পড়া উচিত, পাশাপাশি যারা এখন থেকে বুয়েটে পড়ার স্বপ্ন দেখে বা ভালো জায়গায় একটা অবস্থান করতে চায় পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে, তারা এখন কিভাবে বা পড়াশোনা করতে পারে, বা তাদের জন্য যদি আপনি একটু পরামর্শ দিতেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সেটা হচ্ছে আমি অলরেডি হিন্টস দিয়েছি যে কারা আসলে আলটিমেটলি বুয়েট ডিউ মেডিকেলে চান্স পায়, যাদের এইচএসসি তে পড়াশোনাটা ভালো হয়। এখন এইচএসসি তে পড়াশোনা কাদের ভালো হবে, কারা ইজিলি খুব দ্রুততম সময়ে এইচএসসি সিলেবাসটা শেষ করতে পারবে, যাদের এইচএসসি এর ফাউন্ডেশনটা ভালো হবে এবং এসএসসির যে দুর্বলতা, সেই দুর্বলতা কোনো থাকবে না। অর্থাৎ এসএসসির বেসিক নলেজ গুলা যেমন ওর ভালো থাকতে হবে, তেমনি এইচএসসি এর ফাউন্ডেশনটাও কিন্তু ওর ভালো থাকতে হবে। অর্থাৎ যেই টপিক গুলা ক্রিটিক্যাল টপিক, সেই ক্রিটিক্যাল টপিকের বেসিক কনসেপ্ট কিন্তু ওর জোরদার করতে হবে। আর এই কনসেপ্ট গুলা ডেভেলপ করার সময় কিন্তু ওদের জন্য কলেজ শুরুর ক্ষেত্রে বা কলেজ শুরু হলে, আমার কাছে তা মনে হয় না কলেজ শুরুর ক্ষেত্রে না, বা কলেজ শুরুতে অত সময় ওরা হয়তো পাবে না, বাট ওদের জন্য এই যে সামনে যে 2 মাস আছে, এই 2 মাসটা যদি ওরা প্রপারলি ইউটিলাইজ করে, আমার মনে হয় ওরা টাকা দরকার সেটা হয়তো গেইন করে ফেলতে পারবে। আর যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে এনরোলড আছো অলরেডি, তারা এই গ্যারান্টিটুকু পেতে পারো যে তোমরা যদি রেগুলার ক্লাস এক্সাম গুলো দাও এবং বইগুলো বা ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ইউটিলাইজ করো, অবভিয়াসলি তোমরা একটা ভালো পজিশনে চলে যাবে এবং অন্যদের চাইতে নিজেকে এগিয়ে রাখতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন একটু আমরা মাইক অন করে দিচ্ছি, অ্যাক্টিভ করে দিচ্ছি। মুয়াজ বিন মোহাম্মদ ভাইয়া, যদি আপনি কথা বলতে চান, আপনার মাইক আনমিউট করে কথা বলতে পারেন ভাইয়ার কাছে যদি কোনো প্রশ্ন থাকে। মুয়াজ বিন মোহাম্মদ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি মুয়াজ বিন মোহাম্মদ বলতেছি। জি আমি উত্তরা ওয়ালাইকুম সেক্টর আসসালাম। 11-তে থাকি। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার প্রশ্ন করতে পারো। জি, আমি শুরুর দিকে ক্লাসে ঢুকছি, তবুও আমি ক্লাস করতে পারিনি, কারণ সেক্টর 11-তে ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এইচএসসি সায়েন্স ফাউন্ডেশনে অ্যাডমিট হয়েছি। জি জি। আচ্ছা এখন আমি আবার রিপিট করতে পারবেন কি এইচএসসি ফাউন্ডেশন কোর্স সম্পর্কে? আচ্ছা, এটা কিন্তু এই যে লাইভটা, এটা কিন্তু তুমি আমাদের ওয়েব পেজে, ফেসবুক যে পেজটা আছে সেই পেজটাতে কিন্তু সেভ থাকবে, তুমি চাইলে যে কোনো সময় সেটা দেখে নিতে পারো। এছাড়া ইউটিউবেও কিন্তু আমাদের উদ্ভাস উন্মেষের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও কিন্তু এই ভিডিওটা থেকে যাবে, বা এই সেমিনারটা বা এই জুম সেশনটা থেকে যাবে, সেখান থেকেও কিন্তু তুমি দেখে নিতে পারো। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আর আমি কি 3টা বই কালকে কালেক্ট করতে পারবো হাউস বিল্ডিং এর ওই শাখাটা থেকে? আহ আচ্ছা ভাই, আমি একটু জুয়েল ভাইয়া, জি উত্তরটা ভাইয়া, আপনি দিতে একটু হেল্প চাচ্ছিলাম। করেন আমি ভাই। নিজেই যেহেতু ঘোষণা করছিলাম যে বইগুলো আগামীকাল থেকে সবাই পাবে, তো আমি একটু সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আগামীকাল না, আমরা আপনাদেরকে এসএমএস এ কনফার্ম করবো ফাইনালি, কারণ এখনো সবগুলা ব্রাঞ্চে আমরা বই রিচ করতে পারি নাই, যদিও বইগুলা প্রেস থেকে চলে আসছে। তো আমরা সবাইকে এসএমএস এ কনফার্ম করব, তারপরে আপনারা ইনশাল্লাহ নিকটস্থ যে শাখা বা আপনি যে শাখা থেকে সংগ্রহ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ সেই শাখা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আমরা বই আসা মাত্রই, ব্রাঞ্চে আসা মাত্রই, সবগুলা ব্রাঞ্চে যখন আমরা পৌঁছাতে পারবো, সবাইকে আমরা এসএমএস এ কনফার্ম করব। ধন্যবাদ। আচ্ছা, আর ভাইয়া এইচএসসি সায়েন্স ফাউন্ডেশনের সম্পর্কে আমাকে কিছু বলবেন, কারণ এটাতে আমি
নতুন ভর্তি হয়েছি তো, এটার সুযোগ সুবিধাটা কি? জি ভাইয়া, অলরেডি হচ্ছে আমাদের সায়েন্স ফাউন্ডেশন রিলেটেড কথাবার্তা তুমি এই মানে জুম সেশনটায় দেখতে পারবা ইউটিউবে গিয়ে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে, অথবা এই কোর্স সম্পর্কে তুমি যদি বিস্তারিত জানতে চাও আমাদের যে উদ্ভাসের ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারো, অথবা তোমার যদি আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে তুমি চাইলে হচ্ছে ব্রাঞ্চের ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের যদি ফেসবুক পেজটা তুমি ফলো করো, রেগুলার হচ্ছে ফাউন্ডেশন কোর্সে তুমি ফ্রি ক্লাস দেখতে পাবা এবং ফাউন্ডেশন কোর্সে যে ফিচার গুলো সেগুলো দেখতে পারবা। জুয়েল ভাইয়াকে কেসে অ্যাড করবেন নাকি? হ্যাঁ, সেটাই বলতেছিলাম ভাইয়া, যারা হচ্ছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছে, ওয়েবসাইট প্লাস হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারে। আরেকটা ঘোষণা সবার জন্য সামনে হয়তো আছে, যে আগামী 3, 4, 5 আমরা হচ্ছে ফ্রি ক্লাস রাখছি। যারা এখনো হয়তো ভর্তি হননি বা হবেন তাদের জন্য এটা সুযোগ থাকতেছে, ফ্রি ক্লাস করে তারপরও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর আগামীকাল যেহেতু হচ্ছে 31 মে, 1000 টাকা অফার ডিসকাউন্ট যেটা আছে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো যারা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাদের জন্য এটা আগামীকাল পর্যন্ত থাকতেছে। আজকে তো অনেকে আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে সারা বাংলাদেশে, এবং আগামীকাল পর্যন্ত 1000 টাকা যে ছাড় অফার ডিসকাউন্ট কোর্স ফি থেকে সেটা কিন্তু সুযোগ থাকছে। তো মোটামুটি তো আমাদের আজকের সেমিনারে যতটুকু আমরা ভাইয়া চেষ্টা আমি করছি। সামিহা ফেরদৌসী, ভাই আমার একটা কোশ্চেন ছিল, করতে জি পারবো? ভাইয়া, অবশ্যই 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 ভাইয়াকে প্রশ্ন করতে পারবেন, জি। ভাইয়া সেটা হচ্ছে গিয়ে আমি তো হলিক্রস কলেজ অ্যাডমিশনের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে চাই ভাই। এইচএসসি সায়েন্স ফাউন্ডেশন কোর্স আর কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম যে দুটো একসাথে হবে, দুটাতে হয়তো এরকম হবে যে দুটা কানেক্টেড, আমাদের প্রবলেম হবে না। কিন্তু যদি দুইটার এক্সাম আমরা একসাথে দেই তাহলে কি আমরা এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক মতো কি সময়টা পাবো? কারণ যদি এরকম হয় যে আজকে পরীক্ষা আবার হচ্ছে কালকে হচ্ছে আমার সায়েন্স ফাউন্ডেশন কোর্স হবে, তাহলে এটা মিক্স আপ হয়ে যাবে না, প্রেসার হয়ে যায় না? আপু যেটা হচ্ছে বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের কিন্তু সপ্তাহে 7 দিন সময় থাকে, তো 4 দিন হচ্ছে কলেজ অ্যাডমিশনের ক্লাস থাকবে আর 3 দিন হচ্ছে ফাউন্ডেশনের ক্লাস থাকবে। তো যেই দিন যেই কোর্সের ক্লাস থাকবে তুমি সেই দিনটা কিন্তু ওই কোর্সের ক্লাসের যে টপিক বা সেই ক্লাস রিলেটেড প্রিপারেশন কিন্তু নিতে পারো ওই দিন, ঠিক আছে? তাহলে কিন্তু 7 দিনে যে 7টা ক্লাস হবে সেই 7টা ক্লাসের প্রিপারেশন কিন্তু তুমি ওই দিনই নিয়ে ফেলতে পারো। কাজে আমার মনে হয় না তোমার জন্য এটা একটা এক্সট্রা খুব একটা প্রেশার হবে, বরঞ্চ তুমি হচ্ছে তোমার এই যে সময়টা, এই সময়টা অনেকে হয়তো শুয়ে বসে অলস কাটাবে, আর তুমি কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করে অন্যদের চাইতে এগিয়ে থাকতে পারবে, ঠিক আছে? একটা রেগুলার পড়াশোনার ভিতরে থাকতে পারবে। তো তুমি যদি হচ্ছে এফোর্ট দাও, চেষ্টা করে দেখবে যে খুব একটা সমস্যা হবে না। জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া। আমাদের মোটামুটি তো আমরা যেটা বললাম যে আগামীকাল পর্যন্ত একটা অফার ডিসকাউন্ট যেটা থাকতেছে সেটা শেষ হয়ে যাচ্ছে। এর বাইরে আমাদের মনে হয় আজকে আলোচনা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাইয়া যদি কনক্লুশন করে দেন আর কি। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়াকে। সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে আমি বলবো, এসএসসি যারা শিক্ষার্থীবৃন্দ আছো যে অলরেডি তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, তো সামনের এই সময়টা তোমাদের খুবই ক্রুশাল একটা সময়। কারণ অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা হচ্ছে দাদা বাড়ি যাব, নানা বাড়ি যাব, কক্সবাজার যাব। হ্যাঁ অবশ্যই যাবে, কারণ অলরেডি তোমরা একটা বড় পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমাদের একটা ছুটি দরকার বা বন্ধ দরকার। বাট আমার কাছে মনে হয় কি যে তোমার মাথার ভিতর যদি টেনশন কাজ করে, টেনশন সহ বন্ধ বা ছুটি কাটানো না খুব একটা এনজয়েবল হয় না। কারণ তোমার হয়তো অনেকের ভিতরে চিন্তা যে কিভাবে হচ্ছে হচ্ছে ভালো একটা কলেজে চান্স পাবে, নটরডেম কলেজ হতে পারে, হলিক্রস হতে পারে, ভালো একটা কলেজে সে কিভাবে চান্স পাবে। এখন আহ তুমি যদি একটা ভালো কলেজে চান্স পেয়ে যাও, নটরডেম কলেজ হোক, হলিক্রস হোক, সেন্ট জোসেফ হোক, বা নিজের কাঙ্ক্ষিত একটা কলেজে চান্স পেয়ে যাও, এরপরে তুমি যে এই 15-20 দিনের সময় পাবো, ওই 20 দিন সময় কিন্তু তুমি খুব ইজিলি আরামসে সুখ মানে খুব আনন্দের সাথে কাটাতে পারবা। কারণ তখন কিন্তু তোমার ভিতর কোনো টেনশন থাকবে না। আর আরেকটা কথা বলি যে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টদের মেইন টার্গেটই থাকে হচ্ছে এইচএসসি লাইফে একটা ভালো কিছু করা এবং পরবর্তীতে ভালো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়া। তো আমি নিজে যখন হচ্ছে বুয়েটের অ্যাডমিশন টেস্ট দেই, এরপরে কিন্তু আমার হাতে চান্স পেয়ে যায়, তখন কিন্তু মোটামুটি 9-10 মাসের একটা বন্ধ ছিল। তো এই বন্ধে কিন্তু আমার তেমন কোনো টেনশনও ছিল না, পড়াশোনার চাপও ছিল না। তো এই বন্ধটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করতে পারছি। বাট তোমাদের জন্য এই যে 2-3 মাস বন্ধ আছে, এই 2-3 মাস বন্ধ হচ্ছে যতটা না এনজয় করার হওয়া উচিত, তার চাইতে অনেক বেশি হচ্ছে কিভাবে তুমি নেক্সট 2 বছর তোমার পড়াশোনাটাকে চালাবা সেই বিষয়ে প্ল্যান করা, কিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করবা,
অন্যদের চাইতে হচ্ছে, যেহেতু প্রতিযোগিতা এখন অনেক বেশি, অন্যদের চাইতে এগিয়ে থাকতে পারবা। তো সেই ব্যাপারটা হচ্ছে তোমরা নিজেদের ভিতর বা নিজেদেরকে প্রস্তুত করতে পারো, সেই ব্যাপারটার দিকে একটু লক্ষ্য রাখবে আশা করি। আর আমার বিশ্বাস তোমরা যদি হচ্ছে ভালোভাবে এই সময়টা ইউটিলাইজ করো এবং পরবর্তী এইচএসসি লাইফটা হচ্ছে স্মুথলি পড়াশোনা করতে পারো, অবশ্যই তোমরা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট নিজেকে যেমন উপহার দিতে পারবে, তেমনি তোমার ফ্যামিলি, বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের উপহার দিতে পারবে। তো সবার জন্য শুভ কামনা থাকলো। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আহ দীর্ঘ একটা সময় ধরে কথাগুলো শোনার জন্য। তো তোমাদের সাথে আশা করি সামনের দিনগুলোতে আরো আরো এরকম জুম সেশন বলি, লাইভ বলি, সেমিনার বলি, এগুলায় তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আর অফলাইনে ক্লাসে তো দেখা হবেই। তো সবাই আমার জন্য দোয়া রাখবে। সবার জন্য শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।